কিন্তু বিধির বাম পা পোষে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজেও উপুড় হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাঁচের বাটি ভেঙে ছোলা ছড়িয়ে গেল। শীতলের মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগে সিমিন দ্রুত এগিয়ে এলেন, জব্ব করে বললেন, একটা কাজও করতে পারে না, কাল ভাদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল, আর এখন এই অঘটনটা ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতলের চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে রক্ত গলগল করে পড়তে লাগলো। এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে। কিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে, ঠিকঠাক নিঃশ্বাসও নিতে পারছে না। রুবাব আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় সারাফাত ও শাওয়ান চৌধুরী নিচে এসে বসেছেন কেবল। শাওয়ান ও ফাটিহ অফিস থেকে ফিরে কেবল দরজায় দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুড়স্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম করে বসবে। মনে মনে একথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল। শীতল তখনও পিঠ মাখিয়ে চোখ বন্ধ করেই বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছে দিয়ে আদুরে সুরে বলল, দেখে শুনে হাঁটবি না, ইস কতখানি কেটে গেছে। এ কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারের তো একটা সিস্টেম থাকা দরকার। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেনি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখের দিয়ে ঝরঝর করে অশ্রুধারা পড়ছে। অভিমানী চোখজোড়া অভিমানে টইটম্বুর। এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও শাওয়ান চৌধুরী ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমে সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সীতারার বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, তখনই বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়ালই করলো না। ভাই বোনেরা হাতে হাতে ইফতার টেবিল সাজিয়ে ফেললো। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিয়ে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহাদত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে আমি তা দেখব, তা হবে না। শীতল বলে উঠল, তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে দিল, রোজাটাকে দুর্বল করে দিল। শাহাদত চৌধুরী বললেন, থাক, কাঁদে না মা, ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনল বাবা ও মেয়ের কথা, তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালেই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই। কল দিলেও ধরল না সে। হঠাৎ না বলে কোথায় গেল ছেলেটা। তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন সদ্য ফিরল। হাতের ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড় সড়ো ব্যাগটা ধরে সীতারা বললেন, এতে কি আছে বাপ, এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিল যে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করবো না ভাইয়া? শুদ্ধ বলল, কর, তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তেরামিতে সারাফাত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত মুখে বললেন, এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলে উঠল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে। এই পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। কথা বলে নিজেই সব সরাতে গেলে সীতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধর হাত থেকে সেসব কেড়ে নিয়ে টেবিলে রাখলেন। ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। সীতারা বলে উঠলেন, ইচ্ছে করে মারেনি, অসাবধানতায় লেগে গেছে।
শুদ্ধ বলে উঠল, ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? সীতারা বলে উঠল, মা মেয়েকে শাসন করবে না? শুদ্ধ বলল, বারণ করলাম কখন? এর আগেও তো ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? সীতারা বলে উঠল, ঠিক আছে, তোর বোনকে এভাবে আর কেউ মারবে না, এবার শান্ত তো হ বাপ। শুদ্ধ বলে উঠল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল, এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকেই দুরন্ত, তার মধ্যে এই দুজন গুরুতর অসুস্থ এখন। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিইয়ে দিয়েছে। আগের মতো বাড়িটাতে প্রাণবন্ধ নেই, খুনসুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছি কবে সব ঠিক হয়ে যাবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যেই সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব কি দরকার ছিল? যেভাবে মারলে এতে যদি ওর শ্বাস আটকে যেত। তোমরা আরও ভালো করে জানো যে ওর কাঁদতে পারে না, তাছাড়া সারাদিন রোজা আছে, কিছুদিন আগে সে রক্ত দিয়েছে, এমন তো নয় ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এভাবে মারার দরকার কি ছিল? হ্যাঁ মানছি তোমার মেয়ে, শাসন করবে তুমি, সেই রাইট তোমার অবশ্যই আছে, কিন্তু এভাবে কেন? রক্তাক্ত হবে কেন? সে না হয় অবুঝ, তুমি তো আর নও। ছোট আম্মু, একবার তাকিয়ে দেখো ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? শুদ্ধর কথা শুনে সিমিন মুখ ভোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাজিটা মাকে নাস্তানুবুদ করে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজিল, তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের এক পাশ অনেকটাই ফুলে কালচে, রক্ত জমে আছে, প্রচণ্ড ব্যথা হবে। এখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মারাটাই চোখে দেখলি, কেন মারলাম সেটা দেখলি না? ও সপ্তাহে খানিকের মধ্যে বই হাতে নিয়েছি কি না একবার জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিনে যায় না, কিয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে। সারাটা দিন খালি টই টই করে ঘোরা, গাছে উঠে পাখি দেখা, ফল পাকড় পাড়া, এসবই করে বেড়াইছে। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি, হাত দিয়ে ছুঁয়েছে কিনা জিজ্ঞাসা কর, এখনই জিজ্ঞাসা কর। সিমিন আবারও বলে উঠল, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে, ওই আঁঠাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে সিমিন তার পুরো কথাটা শেষ করতে পারলেন না, তার আগেই থেমে গেলেন। তবে সকলে বুঝল ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক, হতভম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করেই প্রেমের অপবাদ মানা যায়? তখন সায়ন সিমিনের কথা ধরল। সায়ন জিজ্ঞাসা করল, তোমার কেন মনে হলো ও প্রেম করছে? সিমিন বলে উঠল, ওর রুমে ময়লা জামা কাপড় আনতে গিয়ে দেখি ময়লা ঝুড়িতে দলামলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ, এত কেন, কী সব ভেবে আমি কাগজটা খুলে দেখি, সেখানে লেখা, আমার মুড়ি সাইটেস। সাইটেস কি বা কে, একমাত্র আল্লাহ মাবুদ জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিশিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো? কাগজগুলো ফুরিয়ে ফেললেই হতো। এখন না জানি না এই কাগজের জন্য বাঁশ খেতে হয়। যদি সত্যিই বাঁশ খেতে হয় তাহলে চোখ বন্ধ করে শুদ্ধর নাম বলে দিবে। মার এমনিতেও খেতে হবে, অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না, আজ ধরা খেলে বড় আব্বু না হয় বড় মাকেও বলবে, তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু। ওদিকে সায়ন আর রুবাব পারছে না হেসে গড়াগড়ি খেতে। সায়ন বসে থেকেই শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে নিশ্চুপ শুদ্ধ, বাকিরাও চুপ থেকে শীতলের থেকে জবাবের অপেক্ষায় রয়েছে। সিমিনের কথা শুনে সারাফাত চৌধুরী এবার গলা খাকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরাও নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এসব কি শুনছি মা? শীতল বলে উঠল, না মানে বড় আব্বু। সারাফাত চৌধুরী বললেন, তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল, তাই আঙুল মুচড়াতে মুচড়াতে আমতা আমতা করে জবাব দিল, সাইটেস কোনো আঠা করবার রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টেলম্যান, আমি তাকে পছন্দ করি, সুযোগ পেলে বিয়ে করে বিদেশ চলে যাব। শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি এই মেয়ে, মাথাটা পুরোটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন, তা কে সেই জেন্টেলম্যান? কি করে, বাসা কোথায়? সাইটেস? এটা আবার তার পদবি নাকি পেশা? শীতল বলে উঠল, সাইটেস তার পদবি, আসলে সে তামিল মুভির হিরো, আমাদের শুদ্ধ ভাইয়ের মতো নাম করা সাইন্টিস্ট, দেখতে পুরোই জেন্টেলম্যান, নাম পিওর ক্যারেক্টার সাইটেস। সায়ন রুবাব ভাই চিনেও তাকে। ভাইয়া তোমরা কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভাস করে মিলিয়ে গেল। নিচে থেকে শুদ্ধকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই, মানাবে ওদের।
সায়ন কথাটা বলে উঠল।